নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে ভোটকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় সেনাবাহিনীর প্রতি আহ্বান। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে রাজনীতিকদের মিলন মেলা, হাস্যোজ্জ্বল চেহারায় বিএনপি চেয়ারপারসনের শুভেচ্ছা বিনিময়, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক, শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৮, হুড়োহুড়িতে আহত কয়েকশো, সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। এবারের ভূমিকম্প বড় বিপদের আগাম সতর্কবার্তা, মত বিশেষজ্ঞদের। সহনশীলতার মানদণ্ড পূরণ না করায় বহু ভবন ধসের শঙ্কা, সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার তাগিদ। নির্বাচন বানচালে পুরনো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদে। এবং নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দিল্লিকে ইতিবাচক বার্তা দেবে ভুটানের প্রধানমন্ত্রীর সফরও। শুরুতেই ভূমিকম্পের খবর। নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন ৩ জন। এছাড়া মুগদায় নির্মাণাধীন ভবনের এক রেলিং ধসে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে ঢাকার বাইরে মারা গেছেন আরও ৪ জন। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন। আতঙ্কে লাফিয়ে পড়ে এবং হুড়োহুড়িতে আহত হয়েছেন ২ শতাধিক। শুক্রবার সকাল 10:38 হঠাৎ কেঁপে ওঠে পুরো দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। তীব্র ঝাঁকুনিতে পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি ভবনের সানসেট ভেঙে পড়ে রক্তাক্ত হন ৩ জন পথচারী। স্থানীয়রা তাদের মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌড়ে বেরিয়েছি আমরা, অনেক ভয় পেয়েছি আমরা। যদি আজকে স্কুল না থাকতো তাহলে এখানে অনেক বাচ্চারা ভয়ে ওইখানে হয়তো স্ট্রোক করতো। এই পর্যন্ত 20 পেশেন্ট আসছে এবং 3 জন ব্রড ডেড পেশেন্ট আসছে। তার মধ্যে আমাদের এই সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, দ্বিতীয় বছর ছাত্র রাফিউল ইসলাম। এই ঘটনায় উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ভূমিকম্পের কারণে সাথে রেলিংটা পথচারীর গায়ের উপর পড়ে, যার কারণে আন্দাজ পড়ে উপস্থিত সাধারণ জনগণ তাদের ভাষ্যমতে 3 জন লোক সাধারণত এফেক্টেড হয় এবং উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। শুধু বংশালে নয়, রাজধানীর খিলগাঁও, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন হেলে পড়ে। এর আগে এত বড় ভূমিকম্প দেখেননি বলে জানান বাসিন্দারা। এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। এটা এত বড় ভূমিকম্প আমি অনেক অনুভব করছি। আমার বাসায় তো কান্না রোল করে গেছে। অনেকে লাভ দিচ্ছে, 5 থেকে 6 জনের মতো। সবাই ঢাকা মেডিকেলে, আমরা সবাই তাদের সহযোগিতা করে, স্টাফরা সবাই ঢাকা মেডিকেলে। এদিকে ভূমিকম্পে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের সংযোগ সড়কের উপরের ছাউনির 8টি কংক্রিটের বিমের পোলেস্তারা খসে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পে আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে ও তড়িঘড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তাদের আনা হয়েছে ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে। এই 2 হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থা পরিদর্শনে যান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, আহতদের সুস্থ হতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সরকারি খরচে তাদের যাবতীয় চিকিৎসা যেন ভালোভাবে চিকিৎসাটা হয়, তো সেই মেসেজটা আমরা সবাইকে দিয়েছি। যে কোনো দুর্যোগে
সরকারকে এই দায়িত্বটা, হাসপাতালগুলোকে এই দায়িত্বটা পালন করতে হবে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল ও মাধবদীর মাঝামাঝি এলাকায়। মাত্রা ছিল 5.7। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয় এ ভূমিকম্প। আয়শা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় ঝাঁকুনি অনেক বেশি অনুভূত হয়েছে বলে মনে করেন ভূতত্ত্ববিদরা। এবারের ভূমিকম্পকে বড় বিপদের আগাম সতর্কবার্তা বলছেন বিশেষজ্ঞরা। সহনশীলতার মানদণ্ড পূরণ না করায় বহু ভবন ধসের শঙ্কাও তাদের। উম্মাহানি রিপোর্ট। রাজধানীবাসীর জন্য ছুটির দিনের সকালটা শুরু হলো ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে। ভূকম্পনের মাত্রা ছিল 5.7, কিন্তু অনুভবটা ছিল অনেক বেশি। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূতত্ত্ববিদরা বলছেন 3টি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করছে বাংলাদেশ। হিসাব বলছে এই অঞ্চলে যে কোনো সময় হতে পারে বড় মাত্রার ভূমিকম্প। আজকের 5.7 মাত্রার কম্পনও তাই বড় বিপদের আগাম ইঙ্গিত হতে পারে বলেও মত তাদের। বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যদি বলি, তাহলে বাংলাদেশের অভ্যন্তরে 7 বা 7-এর কাছাকাছি মাত্রা ভূমিকম্প হতে পারে। শ্রীমঙ্গল, সিলেট এইসব এলাকায় হতে পারে, এবং কি চিটাগং 7-এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প হতে পারে। নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগ স্থলের মাঝামাঝি অবস্থান করায় সেখানে সহজেই ভূকম্পন সৃষ্টি হতে পারে। আজকের ভূমিকম্প মাত্রা 10 কিলোমিটার গভীরতায় 5.6 মাত্রায় সংঘটিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সাবডাকশন জোনে ইতিমধ্যে 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে, যা যে কোনো সময় মুক্তি পেলে ঘটতে পারে বড় ধরনের কম্পন। ইন্ডিয়া এবং বার্মা প্লেটের যে সংযোগ, যেটা অঞ্চল, সেটাকে আমরা বলছি সাবডাকশন জোন, এবং এই সাবডাকশন জোনে 8.2 থেকে 9 শক্তি সম্পন্ন ভূমিকম্পের শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় এটা সংঘটিত হতে পারে, এবং প্লেট দুটো যেহেতু আটকে রয়েছে, তাই ভূমিকম্প আমরা সচরাচর দেখি না। আজকের যে ভূমিকম্প হলো সেটা হচ্ছে এই প্লেটটা আনলকড হওয়ার একটা প্রসেস। তো ভবিষ্যতে সেই জন্য আরো আমাদের সতর্ক করে দিচ্ছে যে সামনে আরো ভয়াবহ ভূমিকম্প অপেক্ষা করছে। অন্যদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীর বেশিরভাগ ভবন পূরণ করছে না ভূমিকম্প সহনশীলতার মানদণ্ড। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে দেশের বেশিরভাগ ভবন। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী আছে সবচেয়ে ঝুঁকিতে। তীব্র ঝুঁকিতে ঢাকা আছে এবং বাংলাদেশে অনেক নগর এলাকা আছে, এটা বারবার বলে আসছি। কিন্তু আমাদের পরিকল্পনা এবং বিল্ডিং নির্মাণ কোথাও কিন্তু আমরা এখন পর্যন্ত বড় কোনো ধরনের এটাকে এই ঝুঁকিকে মাথায় রেখে পরিকল্পনা দেখছি না। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। যেসব ভবন ভূমিকম্প টেকসই না সেগুলোর ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি। এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। যে 90%-এরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে। তো এটা অবশ্যই আশঙ্কার কথা। অগ্নি ঝুঁকি আর ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রেখে আমার মনে হয় 3 বছরের একটা কর্মসূচি নিয়ে যেখানে যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের ঝুঁকি এড়াতে এখনই নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এছাড়াও প্রয়োজন ভবনগুলোর নিরাপত্তা যাচাই। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এবারের ভোটকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। রাজনীতিকদের মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি বেগম জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন ডক্টর ইউনূস। সশস্ত্র বাহিনীর দিবসে বিকেল 4:30টার দিকে সেনাকুঞ্জে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি আমন্ত্রিত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পুরো সেনাকুঞ্জে তখন তৈরি হয় উৎসব মুখর পরিবেশের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়াকে স্বাগত জানান। কুশল বিনিময়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ একান্ত আলাপ করেন তারা। খোঁজ খবর নেন বেগম জিয়ার শারীরিক অবস্থার।
এদিন সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান যেন রাজনীতিকদের মিলন মেলায় পরিণত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ শতাধিক রাজনীতিক মেতে ওঠেন খোশ গল্পে, সারেন রাজনৈতিক শলা পরামর্শ। এর আগে বিকেল 4টার দিকে সেনাকুঞ্জে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আমন্ত্রিত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। পরে ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দেশ গঠন বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। বলেন, চলমান রাষ্ট্র সংস্কারেও ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করবে বলেও আশা তার। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসব মুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। এর আয়োজনে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা। পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত 23। কাবুলের বিরুদ্ধে তেহরিকে তালিবানকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ। নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ পুরনো কায়দায় আবারও আগুন সন্ত্রাসে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিদেশে বসে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে পতিত আওয়ামী লীগ। তিনি বলেন, জাতির মধ্যে বিভাজন তৈরি হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। এজন্যই নাশকতা করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে তারা। যাদের 94-95-এর কথা মনে আছে, তাদের মনে থাকার কথাই শেরাটন হোটেলের সামনে দ্বিতল 2 তলা বিআরটিসির বাসের মধ্যে গান পাউডার দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল 174 দিন হরতাল করে। সেই সময়কার যারা করেছিল তারাই দেখেন আজকে বিচারের রায় হবে, সেইটার আগে এবং পরে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা, উশৃঙ্খলা এবং সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাসকে আবার তারা মাঠে নেমেছে। এবারে নির্বাচনে পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার ডুমুরিয়ার শাহপুরে ছাত্র গণজমায়েতে কথা বলেন তিনি। অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে অভিযোগ করে পরোয়ার বলেন, দুর্নীতির টাকা দিয়ে সত্যের সৈনিকদের বিবেক কেনা যাবে না। তিনি আরও বলেন, ভয় ভীতি, টাকার খেলা আর অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না। ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বায়তুল মোকাররমের খতিবকেও পালা যেতে হয়েছে। ফলে ওসি, ডিসি, এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। দেখছেন সন্ধ্যার সময়। সঙ্গে গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। এই ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, এমনটাই মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন,
গণতন্ত্রের মৌলিক কাঠামো হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে আদালত, তবে কাঠামো টেকসই না হলে এই ব্যবস্থাও ফ্যাসিবাদে রূপ নিতে পারে। হাসান ওয়ালির প্রতিবেদন। 2011 সালে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে রাজপথে নামে বিএনপি, জামায়াত সহ তৎকালীন বিরোধী দলগুলো, যার অংশ হিসেবে 14 সালে নির্বাচনে বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। 18 সালে নির্বাচনে অংশ নিলেও 24 সালে আবারও বয়কট করে ভোট। একই সঙ্গে রাজপথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল দলগুলো। সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। অবশেষে ফিরল কাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন 13 জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না হলে কর্তৃত্ববাদ ফিরে আসতো না বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি বাতিল না করতেন, হয়তোবা ফেসিবাদ কর্তৃত্ববাদ বাংলাদেশে ফিরে আসতো না। এই রায়ের মাধ্যমে মানুষের আস্থা ফিরে আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই করতে চান, তাহলে আপনি এমন একটা কাঠামো তৈরি করতে হবে আপনাকে, যে কাঠামোটা আর কখনো নিজেও কর্তৃত্ববাদ বা ফেসিবাদকে ফিরিয়ে না আসে। সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর মতে গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। মানুষের কাছে এটা প্রমাণিত হয়েছে যে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সঠিক একটা মেকানিজম, যেটা বাংলাদেশে কাজ করেছে। আদালতের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামো কিনা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমরা আর্গুমেন্ট করেছি যে হ্যাঁ, এটা মৌলিক কাঠামো গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের দেশের মানুষের ভোটাধিকারের স্বার্থে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্য তৈরি হয়নি। জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ার কিছু অংশে নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু রাজনৈতিক দলের। রাষ্ট্রের সংস্কার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের ব্যবধানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবের ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শাতিলা শারমিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আশ্রয় দেওয়ার পরেই ঢাকা দিল্লি সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠাতে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি দেশটি থেকে। সবশেষ 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনার কথা জানান কয়েকজন উপদেষ্টা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো নিরাপত্তা কনক্লেভের 7ম অধিবেশনে অংশ নেন উপদেষ্টা খলিলুর রহমান। এর আগে বুধবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে দিল্লির শঙ্কা সহ নিরাপত্তা ইস্যুতে দুদেশের অবস্থান কতটা পরিষ্কার হলো তা ভবিষ্যৎ বলে দেবে। ইলেকশন ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে আলোচনা হবে। নিরাপত্তাজনিত কনসার্নগুলি আছে সেগুলি নিশ্চিতভাবেই ভারত তুলে ধরবে। বেশ কিছুদিন স্থবিরতার পরে নতুন করে একটা সম্পর্ক আবার স্বাভাবিক করার দিকে এগোনো যায় কিনা এই চেষ্টাটা হচ্ছে। গেলাম ধরে নিয়ে আসলাম ওরকম না, যে কারণে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এটা সময় সাপেক্ষ। অন্যদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আরেকটি প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে 3 দিনের রাষ্ট্রীয় সফরে 22 নভেম্বর ঢাকায় আসছেন। নির্বাচনের আগে ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনের আগে এই ধরনের হাই লেভেল ভিজিট খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতি যে ভুটানের একটা আস্থার জায়গা আছে খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠবে। ভুটান কিন্তু ভারতের সাথে পরামর্শ করে কাজ করে। ভারত আস্তে আস্তে অংশীদারিত্বের জায়গাটা আছে সেখানে বাংলাদেশকে আবার তারা দেখতে চায়। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। আবারও আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা। খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত 23 জন নিহত হয়েছে।
কুররম জেলায় টানা 2টি অভিযানে এসব জঙ্গিকে নির্মূল করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। সম্প্রতি হামলা বাড়ায় অভিযান জোরদার করেছে ইসলামাবাদ। এরই মধ্যে তেহরিকে তালেবান পাকিস্তানকে আফগানিস্তান অস্ত্র ও সেনা সহায়তা দিচ্ছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাবি করেছেন ডেনমার্কের প্রতিনিধি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক, শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত 10, হুড়োহুড়িতে আহত কয়েকশো, সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা, বললেন প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে রাজনীতিকদের মিলন মেলা, হাস্যোজ্জ্বল চেহারায় বেগম জিয়ার শুভেচ্ছা বিনিময়। এবং নির্বাচন বানচালে পুরনো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। রুদ্র, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।